আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য, যার ডাকনাম আনার, তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রত্যেকটা মানুষকেই, জীবকেই, প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু অনিবার্য। কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা অপমৃত্যু কিংবা হত্যাকাণ্ড, এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। সে যত বড় অপরাধী হোক না কেন, আইন আছে, আদালত আছে, বিচার আছে। তো কাজেই এই যে হত্যাকাণ্ডটি ঘটল, এটি আমি নিন্দাবাদ জানাচ্ছি। আর পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, তারও একটা পরিবার থাকে এবং পরিবারের যারা লোকজন, স্ত্রী সন্তানেরা, তারা সেই লোকটিকে ভালোবাসে এবং সেই ভালোবাসা ভালো মানুষ এবং মন্দ মানুষের মধ্যে কোনো ডিফার করে না। কাজেই জনাব আনার, তিনি নিহত হয়েছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার যারা এই মুহূর্তে আহাজারি করছেন, আল্লাহ তাদেরকে এই দুঃখ এবং কষ্ট বেদনা সহ্য করার এবং এই দুঃখ কষ্ট বেদনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা অনাগত দিনে যেন চলতে পারেন, সেই দোয়া করছি। এই হত্যাকাণ্ড নিয়ে নানা রকম নাটক হচ্ছে। প্রথম ঘটনা হলো যে ভারতে এরকম একটা হত্যাকাণ্ড ঘটলো, এটি নিয়ে সরকারের যারা বিরোধী পক্ষ, তারা ঠাট্টা করার চেষ্টা করছে যে ভারত আমাদের এত বন্ধু রাষ্ট্র, সেখানে একজন সংসদ সদস্য গেল এবং তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হলো, এটা কি ধরনের কথা? বন্ধুর বাড়িতে গিয়ে হত্যাকাণ্ড, এটা রাজনৈতিক একটা বুলি। এটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই, এরকমই হয়। আবার এই কথার প্রতিক্রিয়াতে সরকারি দল থেকে বলা হলো যে একটি বন্ধু রাষ্ট্রে এরকম একটা ঘটনা ঘটছে, এটি নিয়ে এত সমালোচনা করে বন্ধুত্বকে কটাক্ষ করাটা ঠিক হচ্ছে না। তো এটাও আমাদের দেশের একটি প্রচলিত কথাবার্তা, এবং যে কথাবার্তায় মূলত এই যে একটা নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের অনেকগুলো বিষয় এখানে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি সেই সাতক্ষীরা, তারপরে ঝিনাইদহ, যশোর এবং খুলনা, এই বেল্টে রাজনীতি করেন এবং জেলা পর্যায়ের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। 2014, 18 এবং 24 এই তিনটি সংসদে তিনি সংসদ সদস্য হয়ে আসছেন, এবং এগুলো সবই তো আপনি জানেন যে বিতর্কিত। এবং এই যদি সত্যিকার অর্থে প্রতিযোগিতা থাকতো, জনপ্রিয়তার দরকার হতো, গণতন্ত্র থাকতো, তাহলে এরকম আনার বা আনারের মতো যারা আছেন, যাদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ, তারা আসতেন না। তা আমরা হয়তো ন্যাশনালভাবে সেই মুরগি মিলনকে চিনি, খুব বড় সন্ত্রাসী। বাস্টার্ড সেলিমকে জানতাম যে একসময় খুব ঢাকা শহরের নাম করা টেরর ছিলেন, গালকাটা কামাল ছিল। তো এরকম অনেক লোক ছিল। তো সেই দিক থেকে সেই যে আনার, তিনি এরকম গালকাটা কামালের মতো জাতীয় পরিচিত পাননি, টোকাই সাগরের মতো পরিচিত পাননি। কিন্তু তার যে এলাকাতে এখন পত্রিকা যেটা জানছি, যে তিনি দীর্ঘদিন যাবতই বেশ সমালোচিত এবং অনেকের নিকট ত্রাস, এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আসছে, এর কিয়দাংশ যদি সত্য হয়, তাহলে এই সকল মানুষ সংসদ সদস্য হওয়া বা সংসদে আসা, এটি দেশ এবং জাতির জন্য খুবই কলঙ্কজনক। এরকম লোক আওয়ামী লীগে থাকলে আওয়ামী লীগের বিপদ, বিএনপিতে থাকলে বিএনপিরও বিপদ। এর কারণ হলো এরা কেবল নিজেরা নষ্ট হয় না, অনেককে নষ্ট করে। এরা কেবল নিজেকে কলঙ্কিত করে না, অনেককে কলঙ্কিত করে। এখন যেভাবে আওয়ামী লীগকে বিপদে ফেলেছে, ভারতকে বিপদে ফেলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের সম্পর্ক ছিল, সেটা নারী হোক পুরুষ হোক, সবাইকে কিন্তু সে বিপদে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ড নিয়ে প্রথমে কোনো কিছু বলতে চাইনি, কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে এমন কতগুলো প্রশ্ন সামনে আসছে, যেগুলো নিয়ে আলোচনা না করে পারছি না। এর কারণ হলো, মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে, কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে এমন সব বিষয় জুড়ে দেওয়া হচ্ছে যেন এটি একটি কাহিনী হয়ে যায়, লোমহর্ষক এটি ঘটনা হয়ে যায়, এবং এর সঙ্গে মানুষ অনেক কিছু খুঁজে পায়। তিনি কলকাতাতে গেছেন, একটি অভিজাত এলাকাতে একটা অ্যাপার্টমেন্টে থেকেছেন। তো এই অভিজাত এলাকার অ্যাপার্টমেন্ট থেকেছেন, এটা এখানে আসার
এটার মানে এই মামলার সঙ্গে সম্পৃক্ত নয়। এরপর এখানে একজন নারীকে দেখানো হচ্ছে এবং সেই নারী সুন্দরী একজন তরুণী। তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে নিয়ে যেভাবে মিডিয়া আলোচিত হচ্ছে, সেক্স যেখানে আসে, রোমান্স যেখানে আসে, সেখানে তার পেছনে যত রকম গুরুত্বপূর্ণ জিনিস থাকুক না কেন, 100টা মৃত্যু থাকুক না কেন, সেটি মানুষ স্মরণ রাখে না। যেমন ধরুন সম্রাট জাহাঙ্গীর এবং আনারকুলির যে প্রেম, আনারকুলিকে নির্মমভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছিল, সেটি কিন্তু সামনে আসে না। আনারকুলির সঙ্গে তার যে প্রেম ছিল, সেক্স ছিল, নাচ ছিল, গান ছিল, পিয়ার কিয়া তো ডরনা কে, এটাই মানুষ মনে করতে চায়। তো আনার এত নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, সেইগুলোর চাইতে কোন মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বাংলাদেশে কোন নায়িকার সাথে তার খাতির ছিল, এবং কোন কোন জায়গাতে কোন কোন রিসোর্টে গিয়ে তারা এই অপকর্ম করেছে, এই জিনিসগুলো যখন সামনে আসছে, মানুষ এইগুলোর প্রতি আকর্ষিত হয়ে হত্যার যে নেপথ্য কারণ, সেগুলো থেকে তারা চোখ ফিরিয়ে নিচ্ছে। এরপর হত্যাকাণ্ডের সাথে কতগুলো প্রশ্ন, যেমন ধরুন তার লাশটি 60 টুকরা করা হয়েছে। এখন যে কসাই বা যে এই কাজটি করেছে, আপনি একটা গরু যদি কুরবানি করতে যান, এমনকি একটা মুরগি যদি কুরবানি করতে চান, আপনি ইচ্ছা করলেও যদি বলেন যে আমি এই মুরগিটাকে 35টি টুকরা করব, তাহলে এরকম টার্গেট করে 35টি টুকরা হিসাব করে, বা 10টি টুকরা করব আমি এই ছাগলটিকে, এরকম হিসাব করে আজ পর্যন্ত কোনো কসাই মাংস ওইভাবে টুকরো করে না। আবার মাংস কাটার পরে ঘরে এবং বাইরে খুব যদি অভাবী না হয়, দরিদ্র না হয়, যে ঠিক আছে আমি মুরগিটা কাটলাম, আমার মেহমান আসছে 20 জন, কয় টুকরো হইল, কয়জনকে কত দেবে, এরকম গৃহিণীর অনেক সময় মাংস গুনে। তো সেই ক্ষেত্রে এই যে লাশটিকে 60 টুকরা করা হলো, 60 পিসেস, এই কেন 60 টুকরার কথা বলা হচ্ছে? কেন 59 টুকরো হলো না? কেন 61 টুকরো হলো না? কেন 50 টুকরো হলো না? কেন 40 টুকরো হলো না? অথবা এই যে যে কাজটি করেছে, সে বলছে যে আমি এটাকে গুনে গুনে 60 টুকরা করেছে। হাউ ইট ইজ পসিবল? 60 টুকরা করার জন্য তাকে কেন সে তার যে কর্মকাণ্ড, যখন এরকম একটা হত্যাকাণ্ড হয়, তার মনে ভয় থাকে, দ্বিধা থাকে, সংকোচ থাকে। কাজেই প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে 60 ভাগে বিভক্ত করার জন্য যে গাণিতিক সময় দরকার, বডিটা মেপে ইঞ্চি ইঞ্চি করে ভাগ করা দরকার, এই সময় কোনো কসাইয়ের বা কোনো হত্যাকারীর থাকে না। কেন এটা সামনে আসলো 60 টুকরা? এরপরে যেটা সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো যে তাকে হত্যা করে তার হাড্ডি থেকে মাংস আলাদা করা হয়েছে। এটা আইন বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, যে অপরাধ বিজ্ঞান আমি পড়েছি, ক্রিমিনোলজি পড়েছি, আমি বিশ্বাস করেন কোনো অপরাধের মধ্যে আমি এরকম ঘটনা দেখি। অনেক সময় রাগ হয়ে লাশ পুড়িয়ে দেয়, তারপরে কোনো চিহ্ন যাতে না থাকে এজন্য সেই বিভিন্ন অ্যাসিড রয়েছে, অ্যাসিডে সেই মাংস ঝলসে দেওয়া হয়, হাড্ডি পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এরকম মাংস থেকে হাড্ডি আলাদা আলাদা করে এটা একটা ছাগলের শরীর থেকে, মুরগির শরীর থেকে যদি আপনি হাড্ডি আলাদা করে, হাড্ডিগুলো আলাদা করে না মাংস আলাদা করেন, কত সময়ের দরকার? একটা হিউম্যান বডির সেই যে জটিল একটা বডি, এটা থেকে 3-4 দিন সময় লাগে মোটামুটি। আপনি যদি প্রত্যেকটা হাড্ডি থেকে কুচে 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 করে করে আপনি যদি মাংস আলাদা করতে চান, হাত থেকে পায়ের নখ পর্যন্ত, এই জিনিসটা কি আপনার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে? এটা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কেন? আর যদি অসম্ভব হয় তাহলে কেন এই কথা বলা হচ্ছে? দিস ইজ ভেরি বিগ কোশ্চেন। এরপর আবার বলা হচ্ছে যে মাংস আলাদা করে সেই মাংসে আবার কি যেন হলুদ মাখানো হয়েছে। কেন? হোয়াই? একটা মাংস সে আলাদা করেছে, কয়দিন বসে আলাদা করেছে, ঘরের মধ্যে মাংস কয়দিন ছিল, এবং সে সেখানে এত কিছু থুয়ে কেন হলুদ সেখানে মাখবে? তো এই জিনিসগুলো খুব বেশি আসছে। তারপরে সেটা হলো যে এই হত্যাকাণ্ডে যে নারী, যেটাকে বলা হয় যে হানি ট্র্যাপ করে তাকে এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, কলকাতাতে যে বেশ্যা রয়েছে, কল গার্ল রয়েছে, বা এই ধরনের হানি ট্র্যাপ দেওয়ার মতো যে সকল অনিন্দ্য সুন্দরী রমণী রয়েছে, বাংলাদেশ থেকে যাকে নেওয়া হয়েছে তাকে তাদের এত কষ্ট করে এখান থেকে নেওয়ার দরকার ছিল কি? এবং সে যে পাড়ায় থাকে সেখানে যে, এবং আপনারা যারা কলকাতাতে যান, এটা কলকাতাতে এরকম নারী পাওয়া একেবারে ভাত মাছের মধ্যে। বাংলাদেশ থেকে কেন তাকে নিতে হবে?
হানি ট্র্যাপের জন্য। এই হলো আর একটা বিষয়। তারপরে কসাই। আচ্ছা, এই ধরনের কর্মকাণ্ড, হত্যাকাণ্ড ঘটে কুচি কুচি করে কোর্টে, বাংলাদেশ থেকে কসাই নিয়ে গেল, আবার সেই কসাই বাংলাদেশে ফিরে এলো। এই জিনিসগুলো মিলছে না, একটার সঙ্গে অন্যটা আসলে মিলছে না। তারপরে লাশ পাওয়া যাচ্ছে না, মাংস পাওয়া যাচ্ছে না, হাড্ডি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কলকাতা পুলিশ এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত দ্রুত এই তাদের যে তথ্য বিনিময় করলো, এটা কেন পিকে হালাদারের ক্ষেত্রে হলো না? পিকে হালদার তো সেখানে গিয়ে এই কাজগুলো করলো। বা অনেক লোক বাংলাদেশ থেকে, বিএনপির লোকই অনেকে পালিয়ে দুবাই চলে গেল, সেখানে কেন এই জিনিসগুলো হচ্ছে না? সীমান্তে ফেলানিকে নিয়ে কেন এই ঘটনাগুলো হচ্ছে না? একটার পর একটা ঘটনা হচ্ছে না। আনারে এমন কি হলো? আনারের সাথে কে আছে, কারা আছে, যে এত গুরুত্বপূর্ণ যে হলো? আমি তো একজন এমপি হিসেবে ওখানে গিয়েছি, মানে কি বলবো, একটা পশমের কে যে মানুষ পাত্তা দেয় সেটাও দেয়নি। দাঁড়িয়ে এই একটা এয়ারপোর্টে দেওয়া আসছি, সেখানে বাংলাদেশের পাসপোর্ট একটা এমপি গিয়েছে, তারা মানে ইমিগ্রেশনের একেবারে ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর যারা লোকজন, তারাও তো দুই পয়সা দিয়ে পাত্তা দেয়নি। কি দাদা, কেন আসছেন? টাকাটুকু আসে তো, কোথায় থাকবেন? পাশে কে? এ কি বৌদি নাকি? মানে আমার স্ত্রীকে বলতে, বৌদি নাকি? এরা কি আপনার ছেলে মেয়ে নাকি? মানে রীতিমতো তুচ্ছ এবং তাচ্ছিল্য। তো এটা হলো 2010 সনের ঘটনা। তা 2010 সনে এমপিদের যে মর্যাদা ছিল তার চেয়ে 1,00,000 গুণ ডাউন হয়েছে ভারতের কাছে। ভারতের কাছে এখন বাংলাদেশের যে কোনো তেলাফুকার চাইতেও অনেকের মর্যাদা কিন্তু ওখানে নিচু পর্যায়ে চলে গেছে। এমপিদের কথা বাদ দিলাম। তো সেখানে এই হত্যাকাণ্ড নিয়ে এত তোড়জোড় কেন? উদ্দেশ্যটা কি? রিজনটা কি? এই হত্যাকাণ্ডের সঙ্গে সামনে কি আছে, পেছনে কি আছে? এই বিষয়গুলো নিয়ে যারা এখন বাংলাদেশে এই বিষয়টা নিয়ে তদন্ত করছেন, আমি মনে করি তারা যদি এই জিনিসগুলোকে কগনিজেন্সে নেন, তাহলে এটা আরো ভালো হবে। হত্যাকাণ্ডের এইটার রহস্য উদ্ঘাটনে সহযোগিতা তারা বিভিন্ন মহল থেকে পাবেন। এবং তাদেরকে বুঝতে হবে যে আনারের যে অপরাধ, পুরোটাই তার জেলা কেন্দ্রিক। জেলার বাইরে তার কোনো অপরাধ ছিল না। যদি সেটা সীমান্ত চোরাচালান বলেন, গোল্ড স্মাগলিং ধরেন, ব্যবসা বাণিজ্য ধরেন, আন্ডারওয়ার্ল্ড ধরেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ধরেন, ওই জেলা কেন্দ্রিক। এই ঢাকা শহরে হি ওয়াজ এ পিনাট, কিছুই ছিলেন না। এমনকি তার পাশে যে সংসদ সদস্য বসেন, তিনিও জীবনে এই লোকটি এই যখন যাকে কিছু মানে প্রকাশিত হচ্ছে, তিনি খুব আশ্চর্য, তারা খুব আশ্চর্য যে এই লোকের দ্বারা এটা সম্ভব নয়। ইনি আননোন ফেস। তা আননোন এরকম একটা ফেস, তিনি অপরাধ করেছেন, ইন্টারপোলে তারা অ্যালার্ট ছিল, অপকর্ম করে সবই, এটা সব জেলা পর্যায়ের। কাজেই অপরাধী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি মনে করি 90% পসিবিলিটিস হলো এই তার যে বেল্ট, তার জেলা এবং তার পার্শ্ববর্তী জেলায় যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং যারা কোনো রকম পয়সাপাতি ব্যবসা বাণিজ্য ছাড়াই এইরকম লোকদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের উপর চাঁদা নিয়ে খায়। যেমন ধরেন অনেক নেতা আছেন, তিনি নিজে কিছু করেন না, কিন্তু এরকম 10-12 জন এমপি আছেন বা উপজেলা চেয়ারম্যান আছেন যারা এই অপকর্ম করে, টেন্ডারবাজি করে এবং মাস শেষে গিয়ে নেতার কাছে গিয়ে এরকম বড় একটা বাক্স তারা দিয়ে আসে। এটাই বাংলাদেশে এখন এগুলো চলছে। এখন এগুলো নিয়ে অনেক নাটক সিনেমা হচ্ছে, কিন্তু বাস্তব, এটা বাস্তব। এখন এই লোক নমিনেশন পাইলেন কার কথা মতো, তাকে খুঁজে বের করেন, তার জিজ্ঞাসা করেন এই লোক কাদের সঙ্গে লেনদেন করতেন। মানে অপকর্ম তো তিনি করতেন অনেক আগের থেকেই, কিন্তু অপকর্ম করে তিনি নিয়মিত কাদেরকে টাকা দিতেন, কাদের বাসায় যেতেন, তার গডফাদার কারা ছিল, পলিটিক্যাল গডফাদার কাদের, তাদেরকে টাকা দিতেন। এই বিষয়গুলো পরিবার, যারা আশেপাশের লোকজন, তার যারা রাজনৈতিক সহকর্মী, তার ড্রাইভার, এরা সবাই জানেন। এবং ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। ওখানে গন্ডগোলটা না হলে আসলে এই জিনিসগুলো হওয়ার কথা নয়। আর এরপরে ওই যে এখানে আমেরিকার যে কথাগুলো আছে সেটা হতে পারে, সেটা সেকেন্ড কগনিজেন্সে থাকতে পারে, কিন্তু একেবারে তার যে জেলার যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি মনে করি যে বাদ দেওয়াটা ঠিক হবে না। আল্লাহ
আমাদেরকে সুন্দর একটি সমাধান দান করুন এবং এরকম দুর্ভাগ্য যেন কারো জীবনে নেমে না আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন এবং নিরাপত্তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।